Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। 1 ঘন্টা পর সিস্টার এলসা শহরের বাইরে এসে কান খাড়া করে সম্ভবত কিছু শোনার চেষ্টা করতে লাগলেন। দূরাগত কোনো শব্দ শোনার জন্য উৎকর্ণ হয়ে রইলেন, কিন্তু কিছু মাতালের চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই কানে এলো না। এরপর তিনি অনেকটা নিশ্চিন্ত হয়ে ফের পা চালিয়ে দিলেন সেই পরিত্যক্ত চার্চের দিকে। আর একবারও পেছন ফিরে তাকালেন না, কিন্তু তিনি যদি তাকাতেন তাহলে পেছনে লুকিয়ে তাকে অনুসরণ করে আসা অ্যান্থনি টোয়েনারকে ঠিকই দেখতে পেতেন। পাহাড়ের মাথায় এসে চারদিকে একবার তাকিয়ে কিছুটা কেঁপে উঠলেন টোয়েনার। বুক চিরে বেরিয়ে আসা একটা দীর্ঘশ্বাসের তলায় চাপা পড়ে গেল তার স্বগতোক্তি। কোথায় গেলেন আপনি সিস্টার? দেখতে পাচ্ছি না তো। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ক্রফোর্ডের প্রান্তর চরাচর, কিন্তু এদিক ওদিক তাকিয়েও এলসাকে কোথাও আর দেখতে পেলেন না তিনি। এক মুহূর্ত অপেক্ষা করলেন অ্যান্থনি টোয়েনার। অনুমান করতে চেষ্টা করলেন একটু আগেও সিস্টারের অপসৃয়মান অবয়বটাকে ঠিক কোথায় দেখেছিলেন। তারপর ঢাল ধরে নামতে লাগলেন। প্রায় গত 1 ঘন্টা ধরে তিনি সিস্টারকে অনুসরণ করে আসছিলেন। টাউনের বাইরে এসেও অনেকখানি পথ তাকে অনুসরণ করছিলেন, এবং তিনি আশাবাদী যে সিস্টার এলসা তাকে দেখে ফেলেননি। কিন্তু একটা ধুলো ভরা সংকীর্ণ পথে ঢোকার পরেই হঠাৎ সিস্টার তার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেলেন। এদিক ওদিক তাকিয়ে খুঁজেও সিস্টার এলসাকে আর দেখতে পেলেন না টোয়েনার। যা, হারিয়েছি ওকে, নিজের মনেই অস্ফুটে বলে উঠলেন অ্যান্থনি টোয়েনার। নিজের অজান্তেই আরো 2 পা এগিয়ে গেলেন সামনের দিকে। সব চেষ্টা জলে গেল। এখন এই জঙ্গলে কি করে বুঝবো উনি কোন দিকে গেলেন? বলতে বলতে আনমনা ভাবে আরো 2 কদম যেতেই সহসা তার বাম পায়ে কি যেন একটা ঠেকলো বড় বড় ঘাসের মধ্যে। হোঁচট খেয়ে বিরক্ত হয়ে টোয়েনা নিচের দিকে তাকাতেই দেখতে পেলেন একটা অদ্ভুত ধরনের পাথর তার পায়ের সামনে ঘাসগুলোর ভেতর থেকে উঁকি মারছে। বিরক্ত টোয়েনার মনে মনে বলে উঠলেন, কি বিচ্ছিরি রাস্তা রে বাবা, পদে পদে পাথর। আশপাশে তাকাতে লাগলেন তিনি। একটা বড় প্রান্তরে এখন দাঁড়িয়ে তিনি। বেশ অনেকগুলো পায়ে চলার সরু পথ এদিক ওদিক আঁকিবুকি কেটে চলে গিয়েছে, সম্ভবত গ্রাম্য কৃষকদের পায়ে চলা পথ এগুলো। টোয়েনার আন্দাজে একটি পথ ধরে এগোতে লাগলেন, যদি এই পথটা ধরে গেলে সিস্টার এলসার সন্ধান পাওয়া যায়। কিন্তু এখন পরিস্থিতি যেরকম, কোনো পথই তার কাছে সঠিক বলে মনে হচ্ছে না। হয়তো এক পথ ধরে চলতে চলতে আর একটি পথে কখন এসে পড়েছেন নিজেরই খেয়াল নেই। কোন পথ যে কোন পথের ওপর দিয়ে আঁকি কেটে কোন দিকে চলে গিয়েছে তা ওপরওয়ালাই জানে। কি গোলমেলে জায়গা রে বাবা। সিস্টারকে ফলো করতে গিয়ে এখন উভয় সংকটে পড়েছেন টোয়েনার। না তাকে খুঁজে পাচ্ছেন কোথাও, আর নাই পারছেন বাসায় ফিরে যেতে। আচ্ছা, দূরের ওই পাহাড়ের নিচ থেকেই তো এই আলপথ ধরে যাত্রা শুরু করেছিলেন তিনি।
তারপর তিনি এদিকে কি করে চলে এলেন? এলোমেলো আলপথগুলোর জন্য নাকি কেউ তাকে ভুল করে ভুল পথে নিয়ে এসেছে? এই জায়গাটা তো খুবই প্রাচীন মনে হচ্ছে। মনে হয় এখানে অনেক কাল আগে কোনো এক সময় চাষবাস হতো। বিপন্ন টোয়েনার মনে মনে বলে উঠলেন, মনে হচ্ছে আমি রাস্তা হারিয়েছি। একদিকের পথ ধরে চলতে চলতে কখন যেন আরেক দিকের পথে এসে পড়েছি। কিন্তু এখন তো মানসিক স্থিরতা হারালে চলবে না আমার, তাহলে বিপদ আরো বাড়বে। আরো কিছুটা সময় দাঁড়িয়ে তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু কোনো দিশা দেখতে পেলেন না। সিস্টার এলসা এত দ্রুত চলেন যে পায়ে ব্যথা নিয়ে তাকে অনুসরণ করতে যাওয়াটা একরকম অসম্ভব। এদিক থেকে কাজটা তার ভুলই হয়েছে, কিন্তু সিস্টারকে না পাওয়া গেলেও এখন তাকে বাসায় ফেরার পথটা খুঁজে বের করতেই হবে, নইলে এই গাছগাছালির মধ্যে তিনি বরাবরের মতো হয়তো হারিয়ে যাবেন। এখন তাকে মাথা ঠান্ডা করে ফেরার পথ ধরতে হবে। মনে সাহস আনতে হঠাৎ নির্জন চন্দ্রালোকিত প্রান্তরকে উদ্দেশ্য করে ঢেঁকে উঠলেন অ্যান্থনি টোয়েনার। সিস্টার এলসা, ভয় নেই আপনার, আপনি কোথায়? টোয়েনারের মনে আশা আশপাশে কোথাও এলসা থাকলে তার কথাগুলো সিস্টারের কানে যাবে, কিন্তু চারপাশে তাকিয়ে তিনি খুব শিগগিরই বুঝে গেলেন এখানে আশেপাশে কেউ নেই, কেউ না। একেবারে নির্জন পরিত্যক্ত মানব বসতিহীন একটা জায়গায় এসে পড়েছেন তিনি। হঠাৎ কি একটা অদ্ভুত অনুভূতি হওয়ায় তিনি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ ডান দিকে চোখ পড়তে তিনি দেখতে পেলেন তার একটু পেছনেই ডান দিক বরাবর একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। গভীর রাতে এই জঙ্গলের মধ্যে একটা কম বয়সী মেয়েকে দেখে টোয়েনার যেন একটা হোঁচট খেলেন। তার নিঃশ্বাস প্রশ্বাস এক মুহূর্তের জন্য হলেও থমকে গেল। তিনি সবিস্ময়ে হাঁ করে চেয়ে রইলেন মেয়েটির দিকে। মেয়েটি হঠাৎ বলে উঠল, আপনি কি সার্ভিসে যাচ্ছেন? টোয়েনার আরো অবাক হলেন। সার্ভিস? কোন সার্ভিসের কথা বলতে চাইছে মেয়েটা? কিছুক্ষণ অদ্ভুতভাবে মেয়েটিকে নিরীক্ষণ করার পর তিনি কোনো রকমে অস্ফুটে বললেন, কি বললেন? ঠিক বুঝতে পারলাম না। মেয়েটি এবার সহসা দ্রুত তাকে পাশ কাটিয়ে যেতে যেতে অদ্ভুত রকম শান্ত উদাসীন গলায় বলল, দুঃখিত, আমার দেরি করা ঠিক হবে না। মেয়েটি এতক্ষণ একটা গাছের নিচে দাঁড়িয়েছিল বলে তার মুখ ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু যেইমাত্র সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো তখন চাঁদের আলো তার মুখের ওপর এসে পড়ায় আর তার মুখটা স্পষ্ট দৃশ্যমান হওয়ায় টোয়েনার জীবনে এই প্রথমবার ভয়ানক চমকে উঠলেন। এত বীভৎস মুখ দেখবেন কল্পনাতেও আনতে পারেননি তিনি। গভীর রাতে নির্জন বনে কে? আর তার চেয়েও বড় কথা, মেয়েটা এরকম অদ্ভুত প্রশ্ন কেন তাকে করলো? কি সব বলছে মেয়েটা? অ্যান্থনি টোয়েনারের উত্তরোত্তর বিস্মিত হওয়ার পালা। তার বিস্ময়ে ভরা চোখের সামনেই মেয়েটি অদূরে গাছগাছালির ভিড়ের ভেতর অদৃশ্য হয়ে যাচ্ছিল। টোয়েনার এবার চেঁচিয়ে ডেকে উঠলেন, হ্যালো, আচ্ছা এখানে একটা পুরনো চার্চ আছে শুনেছি, সেটা কোন দিকে গেলে পাবো বলতে পারেন? টোয়েনারের প্রশ্নটা শেষ হওয়ার আগেই
মেয়েটি অদূরের গাছে জটলার অন্ধকারের ভেতর কোথায় যেন হারিয়ে গেল, আর দেখা গেল না তাকে। কিন্তু মেয়েটির মুখের বীভৎসতা টোয়েনারের মনে একটা গভীর রেশ রেখে গেল। কি বীভৎস ছিল মেয়েটার মুখটা! যতটুকু মুখটা চাঁদের আলোয় দেখা গিয়েছিল, টোয়েনার এক ঝলক দেখে বুঝলেন সাংঘাতিকভাবে পুড়ে যাওয়া একটা মুখ। এরকম কেন ছিল মেয়েটার মুখটা? আচ্ছা, এমন তো নয় মেয়েটা যেদিকে গেল সিস্টার এলসা ওই পথেই গিয়েছেন? মেয়েটা হয়তো চার্চের সার্ভিসের কথাই বলতে চাইছিল, যে সার্ভিস চার্চের ফাদার আর সিস্টাররা করে থাকেন। বিষয়টা নিয়ে মুহূর্তকাল ভাবনা চিন্তা করার পর টোয়েনার স্থির করলেন তিনি এ ব্যাপারে আরেকটু তদন্ত করবেন। তাই দুর্বল দেহ নিয়েও টোয়েনার বড় বড় ঘাসগুলো পেরিয়ে সেই গাছগুলোর জটলার দিকে এগোতে লাগলেন, যেখানে একটু আগেই অদৃশ্য হয়েছে সেই ভয়ঙ্কর পোড়ামুখ মেয়েটা। কিন্তু কয়েক পা যাবার পরেই আবার কিসে একটা হোঁচট খেলেন তিনি, আর প্রায় সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার উপক্রম হলো তার। নিচের দিকে চেয়ে টোয়েনার দেখলেন মাটির ওপর অনেকগুলো পাথর যেন একটা নিচু দেয়াল সৃষ্টি করেছে, যেন মাটি ফুঁড়ে খানিকটা উঁকি দিয়ে রয়েছে কোনো কিছুর পাথুরে দেওয়াল। অবাক টোয়েনার এদিক ওদিক তাকাতে আরো অনেকগুলো পাথর দেখতে পেলেন, যেন মাটি ফুঁড়ে উঁকি মারছে অনেকগুলো পিলারের মাথা, সম্ভবত কোনো ধ্বংসপ্রাপ্ত ইমারতের পিলার। কিন্তু তখন এসব বিষয় নিয়ে ভাবার অবকাশ নেই তার। তিনি দ্রুত পা চালালেন সেই গাছপালার জটলার দিকে। কিছুক্ষণ পরেই গাঢ় তাল তাল অন্ধকার তাকে ঢেকে ফেলল। তবু তিনি থামলেন না, দ্রুত এগোতে লাগলেন। তরু শ্রেণীর কাছে গিয়ে তিনি সেই রহস্যময়ী মেয়েটিকে কোথাও দেখতে পেলেন না, কিন্তু দেখলেন সামনের পায়ে চলা পথটি ক্রমশ হারিয়ে গিয়েছে আরো গভীর জঙ্গলের দিকে। তিনি কিছু না ভেবেই সেই জঙ্গলের ভেতর প্রবেশ করে গেলেন। এখানে গাছপালার সংখ্যা আরো বেশি, আর এতই ঘন যে চাঁদের আলো ঠিকঠাকভাবে প্রবেশ করছে না, ফলে জায়গাটা আরো অন্ধকার। এত অন্ধকারে তিনি কাকে খুঁজতে যাচ্ছেন? কিছুটা এগোবার পরেই ফের একটা নিচু দেয়াল নজরে পড়ল তার। দেওয়ালটা গাছপালার বুক চিরে ক্রমশ এগিয়ে গিয়েছে আরো সামনের দিকে। এই দেওয়ালটাও আগের দেখা পাথুরে দেওয়ালটার মতো মাটি ফুঁড়ে উঠে রয়েছে সামান্য, যেন বহুকাল আগে এসব জায়গায় পাথরের তৈরি বাড়িঘর ছিল। ততক্ষণে অন্ধকারে টোয়েনারের দৃষ্টি সয়ে এসেছিল এবং আরো বেশ কিছু বাড়িঘরের ধ্বংসাবশেষ নজরে পড়ল তার। এই বনে সত্যিই তাহলে কোনো এক সময় মানুষের বসতি ছিল। কোথাও কোথাও একটা ঘরের মতো কিছুও যেন দেখতে পেলেন মনে হলো, তবে কোনোটাই এখন আর আস্ত নয়। দেওয়াল ভেদ করে যত্রতত্র গাছ বেরিয়ে এসেছে। অন্ধকার বনের ভেতর দিয়ে অন্ধের মতো এগিয়ে চলেছেন। হঠাৎ আবার একটা কণ্ঠস্বর তার অগ্রগতি রোধ করল। আপনি কি সার্ভিসে যাচ্ছেন? পেছন থেকে মেয়েলি কণ্ঠে ফের সেই প্রশ্ন শুনে থমকে দাঁড়ালেন অ্যান্থনি টোয়েনার। ঘুরে তাকিয়ে দেখলেন ঠিক তার পেছনেই আরেকটি মেয়ে দাঁড়িয়ে আছে। আগের দেখা সেই মেয়েটি নয়, এই মেয়েটি অন্য কেউ। আগের মেয়েটির চাইতে আরো কম বয়স, আর উচ্চতাও খুব বেশি নয়। কিন্তু সবচেয়ে চিন্তার ব্যাপার,
এই মেয়েটিরও মুখের এক পাশ বীভৎসভাবে পোড়া, আর কেমন স্থির মরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে টোয়েনারের দিকে, ঠিক আগের দেখা মেয়েটির মতো। টোয়েনারকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি বলে উঠল, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু আমি শুধু এটা জানতে চাই আপনি কি সার্ভিসে যাচ্ছেন। যদি তাই যান, তাহলে আমিও কি আপনার সঙ্গে যেতে পারি? এবার টোয়েনার বলে উঠলেন, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আপনি কোন সার্ভিসের কথা বলছেন? এবার বনের দিকে ঘুরতে ঘুরতে মেয়েটি বলল, ও আচ্ছা, কিছু মনে করবেন না, বলেই আর দাঁড়ালো না সে। আগের বার দেখা মেয়েটির মতো সেই রকমই দ্রুত হেঁটে, অথবা বলা ভালো একরকম ছুটে অদৃশ্য হয়ে গেল সামনের গভীর জঙ্গলের ভেতর। টোয়েনার ফের পেছন থেকে ডেকে উঠলেন, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। মেয়েটি ততক্ষণে মিলিয়ে গিয়েছে ওদিকের বনের ভেতরের অন্ধকারে। শুধু ঘাসের ওপর দিয়ে তার অস্ফুট পায়ের শব্দ কানে এলো তার। ভারী সমস্যায় পড়লেন এবার টোয়েনার। এই বন মোটেও কোনো স্বাভাবিক জায়গা নয়, যতদূর বুঝতে পাচ্ছেন তিনি। তার ওপর আজ রাতে আবার বেজায় ঠান্ডা পড়েছে, হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। তিনি ফেরার জন্য বনের বাইরের দিকে যাবার পথটা ধরলেন, কিন্তু দুশ্চিন্তায় মাথা ভার হয়ে রয়েছে তার। একটু আগে যে দুটো মেয়েকে তিনি দেখলেন, মেয়ে দুটোকে মোটো স্বাভাবিক মনে হয়নি তার। দুটি মেয়েই একই প্রশ্ন করেছে তাকে, কোনো একটা সার্ভিসের ব্যাপারে তাকে জিজ্ঞেস করছিল তারা। কিন্তু কিসের সার্ভিসের কথা জানতে চাইছিল ওরা? এই রাত দুপুরে দুটো অল্প বয়সী মেয়ে এই নির্জন অরণ্যের ভেতর কি সব সার্ভিসের ব্যাপারে আজব সব প্রশ্ন করছে, ব্যাপারটা বেশ অস্বাভাবিক। আচ্ছা, ওরা ওই পরিত্যক্ত চার্চের ব্যাপারে জিজ্ঞেস করছিল না তো, যে চার্চের দিকে সিস্টার এলসাও গিয়েছেন? তাহলে তো মেয়ে দুটো এক্ষেত্রে তার সহায়ক হতে পারে। একথা মনে হতেই অ্যান্থনি টোয়েনার সহসা ঘুরে দাঁড়িয়ে জঙ্গলের গভীর অন্ধকারের দিকে চেয়ে মরিয়া হয়ে প্রায় চেঁচিয়ে উঠলেন, হ্যালো, কেউ শুনছো আমার কথা? চার্চে যাবার রাস্তাটা কোন দিকে হবে বলতে পারো? আশেপাশেই একটা চার্চ আছে শুনেছি, আমি ওদিকেই যেতে চাইছি, কেউ কি আমায় হেল্প করতে পারো? বনের ভেতর থেকে কিন্তু কোনো উত্তর ভেসে এলো না, এমনকি একটা মানুষকেও আর দেখা গেল না। গাছপালার ছায়া আর অস্ফুট চাঁদের আলো একটা অদ্ভুত কুহেলি সৃষ্টি করেছে, যেদিকে চেয়ে থাকতে থাকতে টোয়েনারের মনে হলো আর ওদিকে কারোর খোঁজ নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই সঙ্গে হাড় কাঁপানো শীতের কামড় তো আছেই। তাই এই দুপুর রাতে আর বনের আরো ভেতরে গিয়ে বিপদ না বাড়িয়ে মানে বাসায় ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এমনিতেই যথেষ্ট বোকামি করে ফেলেছেন আজ সিস্টার এলসাকে ফলো করতে গিয়ে, আর ঝুঁকি নিয়ে কাজ নেই, এবার ফেরা যাক। তিনি দ্রুত পা চালালেন প্রান্তরের দিকে যাওয়ার পথটার দিকে, কিন্তু তিনি টেরও পেলেন না তার পেছনে বনের গভীর অংশে চলে ফিরে বেড়াচ্ছে কতগুলো অদ্ভুত ছায়া মূর্তি। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ।
গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।